সিন সিটি নাম শুনে হয়তো বুঝতে পারছো আজ এমন এক শহরের গল্প করতে যাচ্ছি যেটার কোনায় কোনায় রয়েছে পাপে ভরা। এই শহরে রাত হলেই যেন নেমে পড়ে পাপের জম, আর ভালো মানুষদের যেন এখানে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজকের মুভিতে মোট 4টা আলাদা আলাদা গল্প থাকবে, যেখানে এই 4টা কাহিনীতেই তোমরা বুঝতে পারবে যে এই শহরটা কতটা ভয়ানক হতে পারে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের সিন সিটি মুভির এক্সপ্লেনেশন। মুভির প্রথম কাহিনীটা হচ্ছে দ্যাট ইয়েলো বাস্টার্ড, যেখানে আমরা একজন ডিটেকটিভ জনকে দেখানো হয়। জনের আজকে চাকরির শেষ দিন ছিল। আসলে জনের হার্টে কিছু সিরিয়াস প্রবলেম থাকায় তাকে বাধ্য হয়ে অবসরে যেতে হয়েছিল। চাকরির শেষ দিন থাকা সত্ত্বেও জন নেন্সি নামের একটা মেয়েকে বাঁচানোর জন্য যাচ্ছিল, যাকে মূলত রোয়াক নামের এক ছেলে কিডন্যাপ করেছিল। রোয়াক ছিল এই শহরের সবচেয়ে বড় নেতার ছেলে, যে আগেও অনেক ছোট মেয়েদেরকে কিডন্যাপ করে রেপ করে মেরে ফেলে। তাই জন চাচ্ছিল না অবসরে যাওয়ার পর তার মনে কোনো গিল্টি থেকে যাক। তাই জন রোয়াকের আস্তানায় গিয়ে পৌঁছালে তার সাথে দেখা হয় পার্টনার ববের। এখানে বব জনকে আটকায় রোয়াকের সাথে পাঙ্গা না নিতে, কেননা সে জানতো তারা যদি একবার রোয়াকের সাথে পাঙ্গা নেয় তাহলে তার বাবা তাদেরকে ডিরেক্ট মেরে ফেলবে। কিন্তু জন কোনো কথাই শুনে না এবং ববকে ঘুষি মেরে বেহুশ করে দেয়। আর এরপর সে একাই চলে যায় রোয়াকের আস্তানায় ওই মেয়েটাকে বাঁচাতে। অন্যদিকে আমরা ন্যান্সিকে একটা রুমের ভিতরে বন্দি অবস্থায় দেখতে পাই, যার সাথে দেখা করতে রোয়াক আসলে আমরা ন্যান্সির চোখে স্পষ্ট ভয় দেখতে পাই। এদিকে জন যখন রোয়াকের আস্তানায় প্রবেশ করে তখনই হঠাৎ তার হার্টে পেন হতে থাকে, কিন্তু সে ন্যান্সির কথা মনে করে দ্রুতই নিজেকে সামলে নেয়। তখনই সে দুজন গার্ডকে দেখতে পেলে নিমিষে তাদেরকে মেরে সে বেহুশ করে দেয় এবং এখান থেকে আমরা জানতে পারি যে জন আসলে তার কাজে অনেক দক্ষ। এবার কিছু দূর এগোতে জনের হার্টে আবারও পেন করতে থাকে, যার কারণে এবার সে প্রচন্ড দুর্বল হয়ে পড়ে। তবুও সে না থেমে একটা মেডিসিন খেয়ে নিয়ে আবারও ন্যান্সির দিকে আগায়। এরপর সে বন্দুক হাতে গোপনে সেই রুমে ঢুকে পড়ে যেখানে ন্যান্সিকে আটক করে রাখা হয়েছিল। এরপর রোয়াকের দুজন গার্ডকে সে গুলি করে মেরে ফেলে, কিন্তু রোয়াক তখন ন্যান্সিকে নিয়ে লুকিয়েছিল এবং সে পিছন দিয়ে এসে জনকে গুলি চালালে জন সেখানে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই সুযোগে রোয়াক দ্রুত ন্যান্সিকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করলে জন তা দেখে ফেলে এবং রোয়াকের পিছু করতে থাকে। পালাতে পালাতে রোয়াক একটা নদীর পাড়ে এসে ফেসে যায়, আর এখানে এসে সে জনকে তার বাবার ভয় দেখাতে থাকে। কিন্তু জন কোনো কথাই শোনে না এবং রোয়াকের কানের মধ্যে সে একটা গুলি করে দেয়। এবার রোয়াকের কাছ থেকে নেন্সি দূরে যেতে সক্ষম হলে রোয়াক আবারও জনের উপরে গুলি চালায়, কিন্তু জন রেগে গিয়ে রোয়াকের হাত এবং তার মিডিল স্টাম্পে গুলি করে দেয়। জন জানতো যে রোয়াকের বাঁচার সম্ভাবনা খুব কম এবং বাই চান্স যদি সে বেঁচেও যায় তাহলে এরপরে আর এই ধরনের অপরাধ সে করতে পারবে না। ঠিক তখনই বব পিছন থেকে এসে তার উপর গুলি চালাতে থাকে, যার কারণে জন এবার মারাত্মক আহত হয়ে পড়ে। আসলে বব রাগের মাথায় এই কাজটা করেছিল, কারণ জন যদি আজকে তার কথা শুনতো তাহলে হয়তো রোয়াকের বাবার সাথে তাদের কোনো পাঙ্গারি সৃষ্টি হতো না। এছাড়াও সে জানতো যে রোয়াকের বাবা গোয়েন্দার কোনো লোককেই ছাড়বে না, তাই সে জনকে মেরে দিয়েছে যাতে রোয়াকের বাবার কাছে অন্তত তার এবং তার পরিবারের প্রাণ ভিক্ষা চাইতে পারে সে। যাই হোক, জনের এই অবস্থা দেখে নেন্সি যখন তার কাছে আসে তখন জন মনে মনে ভাবে, আমি এমনিতেও তো বেশি দিন বাঁচতাম না, তাই আমার জীবনের বিনিময়ে যদি একটা বাচ্চার জীবন বেঁচে যায় তাহলে আমি এতে অনেক খুশি হব। তখনই পুলিশ সেখানে চলে আসে, যাদেরকে মূলত ববই ডেকে এনেছিল, এবং জনকে নিয়ে চলে যায় হসপিটালে, যেখানে আমরা জনের চিকিৎসা চলতে দেখি। কিছুদিন পর জনের যখন জ্ঞান ফেরে তখন সে তার স্ত্রীকে দেখতে পায়, যে কাঁদতে কাঁদতে জনকে বলছে যে আমি কখনোই ভাবতে পারিনি এই বাচ্চা মেয়ের সাথে তুমি এমন কাজ করতে পারো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। আর এই কথা বলে তার স্ত্রী একটা ডিভোর্স পেপার দিয়ে সেখান থেকে চলে যায়। তার মানে তো বুঝতেই পারছো, ইতিমধ্যে জনের বিরুদ্ধে এলিগেশন এসেছে যে সেই নাকি ওই মেয়েটাকে রেপ করেছে। আসলে ওই সময়টায় জন কোমায় ছিল এবং সে কিছুতেই বুঝতে পারছিল না যে তার সাথে এগুলো কি হচ্ছে। ঠিক তখনই সেখানে রোয়াকের বাবা চলে আসে এবং হাসতে হাসতে সে জনকে বলে যে তোমার সকল চিকিৎসার খরচ আমি বহন করছি, যাতে আমি তোমাকে বাঁচিয়ে রেখে এটা বোঝাতে পারি যে আমার সাথে পাঙ্গা নেওয়ার ফলাফল কি হতে পারে। তোমার কারণে আজ আমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যার শাস্তি আমি তোমাকে দিয়েই ছাড়বো। আমার ছেলের উপরে থাকা সব দোষ এবার আমি এখন তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছি এবং সবাই এখন তোমাকে একজন রেপিস্ট হিসেবে চেনে। এছাড়াও তুমি যদি আমার ছেলের সকল দোষ নিজের উপরে না নাও তাহলে আমি তোমার স্ত্রী এবং সেই বাচ্চা ন্যান্সিটাকে মেরে ফেলবো। তাই ভালো হবে তুমি এখন আমার ছেলের হয়ে জেল খাটো এবং সেখানে তোমাকে ছটফট করতে দেখে আমার মনে অনেক শান্তি লাগবে। এরপর রোয়াক সেখান থেকে চলে গেলে সেখানে উপস্থিত হয় নেন্সি। নেন্সি এসে জনকে বলে আমি সবাইকে সত্যটা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু
বিশ্বাস করো কেউ আমার কথা কানেই তুলছে না। আমি জানি যে তুমি আমাকে সেখান থেকে বাঁচিয়েছিলে, কিন্তু সবাই বলছে তুমি আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছো। তখন জন বলে, এই বিষয়ে আর কথা না বলাটাই তোমার জন্য ভালো হবে, কারণ সত্যটা জানলে তারা হয়তো তোমাকে মেরেও ফেলতে পারবে। তাই আমি চাই তুমি দ্রুত এই শহর থেকে পালিয়ে যাও এবং আমার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখার চেষ্টা করো না। তখন ন্যান্সি জানায়, আমি এই শহর থেকে অন্য শহরে নতুন পরিচয়ে থাকব এবং প্রতি মাসে আলাদা আলাদা নামে আমি তোমাকে চিঠি পাঠাবো। এরপর ন্যান্সি জনকে আই লাভ ইউ বলে সেখান থেকে বিদায় নেয়। এর পরের দৃশ্যে আমরা জনকে পুলিশ স্টেশনে দেখতে পাই, যেখানে তাকে অনেক টর্চার করা হচ্ছিল। তারা সবাই চাচ্ছিল যে ন্যান্সির রেপ করার অপরাধটা সে যেন কবুল করে নেয়, কিন্তু জন কিছুতেই বলতে না চাইলে পুলিশরা জনকে অনেক টর্চার করতে থাকে। এভাবেই দিন পার হতে থাকে এবং কিছুদিন পর পর জনের কাছে ন্যান্সির একটা করে চিঠি আসতো, যেখানে ন্যান্সি তার ব্যাপারে অনেক কিছু লিখতো। সেই চিঠিগুলো পড়তে পড়তে জনের ধীরে ধীরে ন্যান্সির প্রতি একটা আলাদা অনুভূতি তৈরি হতে থাকে এবং জনের বেঁচে থাকার আশা ধীরে ধীরে ন্যান্সির কারণে বাড়তে থাকে। এভাবেই চিঠি পাঠাতে পাঠাতে প্রায় 8 বছর চলে যায় এবং একদিন দেখা যায় যে হুট করেই একটা সপ্তাহে ন্যান্সির আর কোনো চিঠি আসে না। এই কাণ্ড দেখে জনের প্রচন্ড চিন্তা হওয়া শুরু হয়। তার মনে হতে থাকে যে ন্যান্সিকে হয়তো কেউ মেরে ফেলেছে। তাই সে অনেক টেনশন করতে থাকে এবং বারবার শুধু ন্যান্সির কথায় ভাবতে শুরু করে। এভাবে চিঠি না আসতে আসতে প্রায় 2 মাস চলে যায় এবং এইবার জনের সেলের মধ্যে আমরা একজন এলিয়েন টাইপের মানুষকে দেখতে পাই। এই মানুষটার পুরো শরীরের রং ছিল হলুদ আর শরীর থেকে বের হচ্ছিল প্রচন্ড দুর্গন্ধ। সেই লোকটা কোনো কথা না বলে জনকে একটা ঘুষি মেরে বেহুশ করে দেয় এবং হুশে আসার পর জনের সামনে সে একটা চিঠি দেখতে পায়। এই চিঠি খোলার পর সে দেখতে পায় তার ভিতরে রয়েছে একটা মেয়ের কাটা আঙ্গুল। এটা দেখে তো জন পুরো কান্নায় ভেঙে পড়ে এবং সে ধরে নেয় যে ন্যান্সিকে হয়তো তারা মেরে ফেলেছে, নয়তোবা ন্যান্সি অনেক বিপদে রয়েছে। তাই জন এবার সিদ্ধান্ত নেয় যে এই জেল থেকে সে যে করেই হোক পালিয়ে যাবে। এর পরের দৃশ্যে আমরা লুসিল নামের একজন মেয়েকে দেখতে পাই, যে পেশায় একজন উকিল এবং লুসিল আগেও জনের সাথে পূর্ব পরিচিত ছিল। মাঝরাতে লুসিলকে পুলিশ স্টেশন থেকে ফোন দিয়ে জন তাকে হায়ার করেছে জানানো হলে লুসিল দ্রুত স্টেশনে গিয়ে পৌঁছায় এবং জনকে নিয়ে জর্জের কাছে যেতে থাকে। যাওয়ার সময় সে জনকে বলে, আমি জানতাম যে তুমি এই ধরনের কাজ কখনোই করতে পারো না, কিন্তু জন তখন বলে যে সে একজন সাইকো এবং সত্যি সত্যি সে অনেক মেয়েকে রেপ করে মেরে ফেলেছে। এটা শুনে লুসিল বুঝতে পারে যে ডন ডাহা মিথ্যা কথা বলছে এবং এর পিছনে রয়েছে নিশ্চয়ই বড় কোনো একটা কারণ। এরপর জন তার আদালতে জর্জের সামনে স্বীকার করে নেয় যে সে ন্যান্সিকে রেপ করেছিল, আর এই স্বীকারোক্তির কারণে জনের 8 বছরের জেল এবং ডিটেকটিভের চাকরি করার সুবাদে তাকে সেদিনই জেল থেকে মুক্ত করে দেওয়া হয়। এবার জেল থেকে বেরোলেই জন সেখানে ববকে দেখতে পায়, যে মূলত জনকে এখান থেকে নিতে এসেছিল। জনকে ধোঁকা দেওয়ার জন্য বব ক্ষমা চাইলে জন উল্টো ববের কাছেই ক্ষমা চায় এবং তাকে নিয়ে আসার জন্য ধন্যবাদ জানায়। এরপর তারা গাড়িতে বসলে আমরা সেই হলুদ লোকটাকে আবারও দেখতে পাই, যে মূলত জনের উপরে নজর রাখছিল। তারা দুজনে এরপরে গাড়ি চালিয়ে ন্যান্সির বাড়ির দিকে যেতে থাকলে আমরা সেই লোকটাকেও তাদের গাড়ি পিছু করতে দেখি। এবার যাওয়ার পথে জন ববকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করলে বব বলে, তোমার স্ত্রী 4 বছর আগে একটা লোকের সাথে বিয়ে করেছে এবং সেই ঘরে তার 2জন বাচ্চাও রয়েছে। এই কথাটা শুনে জনের মন খারাপ করে বলে যে আমি চাই সে সারা জীবন ভালো থাকুক এবং আমার বিশ্বাস সে অনেক ভালো একজন মা হবে। এরপর জন ন্যান্সির বাড়িতে গিয়ে পৌঁছালে সেখানে সে সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পায়, যার ফলে সে বুঝতে পারে যে ইতিমধ্যে এর আগে কেউ এখানে এসেছে। এবার সেখানে জন একটা ম্যাচের বক্স দেখতে পায়, যে ম্যাচের বক্সে একটা বারের নাম লেখা ছিল। এখান থেকে সে বুঝে নেয় যে ন্যান্সি হয়তো সেই বারের মধ্যেই কাজ করে। তাই জন দ্রুত সেই বারে গিয়ে পৌঁছায় এবং জানতে পারে যে ন্যান্সি সেখানে একজন বার ড্যান্সার হিসেবে কাজ করে। এছাড়াও আমরা সেখানে আরো 2জন লোককে দেখতে পাই, যাদের চেহারা তোমরা একটু মনে রাখবে, কারণ মুভির সামনে গিয়ে এটা কাজে লাগবে। এখন জন ন্যান্সিকে ঠিকঠাক দেখে সে বুঝতে পারে যে ন্যান্সিকে খোঁজার জন্য তাকে মূলত টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং রোয়াকে আসলে প্ল্যান করে তাকে জেল থেকে বের করেছে, কেননা সে জানতো যে জেল থেকে বের হলে জন ন্যান্সির সাথে দেখা করতে যাবে আর ওই সময়টায় তারা তাকে শেষ করে দেবে। ঠিক তার অনুমান অনুসারে এই সময়টাতেই সেইবারে ওই হলুদ লোকটাকে দেখা যায়। তবে তাকে দেখে জন চুপচাপ সেখান থেকে চলে যেতে থাকে, কারণ সেই লোকটা বন্দুক নিয়ে প্রস্তুত ছিল ন্যান্সিকে মেরে ফেলার জন্য। আসলে সেইবারে
অনেক মেয়েরা কাজ করায় তখন সেই হলুদ লোকটা নেন্সিকে খুঁজে বের করতে পারেনি। এবার জন সেখান থেকে চলে যেতে শুরু করলে নেন্সি তাকে দেখে ফেলে এবং স্টেজ থেকে নেমে জনকে কিস করতে থাকে। তখন জন তাকে বলে যে আমাদের দ্রুত এই জায়গা থেকে পালাতে হবে, কারণ তারা এখন আমাদের পিছু করছে। এটা শুনে নেন্সি দ্রুত তার কাপড় বদলাতে চায় এবং জন লক্ষ্য করে যে সেই হলুদ লোকটা আর এখানে নেই। এরপর তারা নেন্সির গাড়ি করে সেখান থেকে চলে যেতে থাকে এবং জনকে একটা বন্দুক দেয়, যেটা দিয়ে মূলত জন রোয়ারকে গুলি করে তাকে বাঁচিয়েছিল। তখনই সেই হলুদ লোকটি পিছন থেকে এসে নেন্সির গাড়ির উপরে গুলি চালাতে থাকে, আর জন গাড়ির জানলা দিয়ে বের হয়ে সরাসরি সেই লোকটার গলার মধ্যেই গুলি করে বসে, যার কারণে সাথে সাথে তার গাড়িটা উল্টে যায়। আর তখন জন সেই লোকটার মৃত্যু কনফার্ম হওয়ার জন্য নেন্সিকে গাড়ি থামাতে বলে। তবে গাড়ি থামিয়ে তারা দুজনে ওই স্থানে গেলে তার বডিটাকে আর খুঁজে পায় না। তবে তার রক্ত দেখে সে বুঝতে পারে যে এখান থেকে তাকে হয়তো কেউ নিয়ে গেছে। এছাড়াও জন ভেবে নেয় যে সেই লোকটা হয়তো বেশিক্ষণ বাঁচবে না, কারণ সে তার ঠিক গলার মধ্যে গুলি করেছিল। এরপর তারা দুজনে একটা হোটেলে ওঠে, যেখানে নেন্সি তার ভালোবাসার কথা প্রকাশ করে জনকে কিস করতে থাকে। কিন্তু জনের কাছে এগুলো ঠিক মনে হচ্ছিল না, কারণ সে নেন্সিকে তার মেয়ের মতন মনে করত। আসলে যেদিন থেকে জন নেন্সিকে বাঁচিয়েছিল সেদিন থেকে নেন্সি জনকে ভালোবাসতো, আর এর জন্যই হসপিটালে নেন্সি তাকে আই লাভ ইউ বলেছিল, যা জন তখন বুঝতে পারেনি। এছাড়াও নেন্সি অনেক ছেলের সাথে রিলেশনে যাওয়ার চেষ্টা করেছে শুধু জনকে ভুলে থাকার জন্য, কিন্তু সে কখনোই তাকে ভুলে থাকতে পারেনি। যাই হোক, হোটেলের বাইরে তখন আমরা আবার সেই হলুদ লোকটাকে দেখতে পাই, যে মূলত অ্যাক্সিডেন্ট করার পরে নেন্সির গাড়ির মধ্যে লুকিয়েছিল। এবার জন যখন গোসল করতে থাকে তখন সেই হলুদ লোকটা আবারও এসে জনকে মেরে বেহুশ করে দেয়। চোখ খুললে জন দেখতে পায় যে সে একটা টেবিলের উপরে দাঁড়িয়ে আছে, যেখানে তার গলায় পেঁচানো আছে ফাঁসির দড়ি। জন বুঝতে পারে এই টেবিলটা একবার সরালে তার মৃত্যু কনফার্ম হবে। যাই হোক, ঠিক তখনই সেই হলুদ লোকটা তার আসল পরিচয় দেয় এবং সে জানায় যে আমি হলাম সেই রোয়াক, যার মিডিল স্টাম্পে তুমি গুলি করে শেষ করে দিয়েছিলে। আসলে রোয়াকের বাবা দেশ বিদেশ থেকে টপ ডাক্তার এনেছিল রোয়াকের এই গোপন অঙ্গটা ঠিক করার জন্য, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সকল চিকিৎসা বিফলে যায় এবং তার সাইড এফেক্ট হিসেবে জনের শরীর আজ এরকম হয়ে গেছে। রোয়াক তখন বলে আমি প্রথমে তোমাকে মারবো, তারপর নেন্সিকে অসংখ্য লোক দিয়ে রেপ করিয়ে যন্ত্রণা দিয়ে মারবো। এগুলো বলে রোয়াক জনের পায়ের নিচে থাকা টেবিলটা সরিয়ে দেয় এবং নেন্সিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে গলায় ফাঁস লাগার কারণে জন ছটফট করতে থাকে, কিন্তু সে হার না মেরে নিজেকে পুশ দিয়ে পেছনের জানলা ভেঙে এক টুকরো কাঁচ তার পায়ের মাধ্যমে হাতে তুলে নেয় এবং নিজেকে ফাঁসি থেকে ছাড়িয়ে নেয়। ঠিক তখনই রোয়াকের দুজন লোক জনের মৃত্যু কনফার্ম করার জন্য উপরে পাঠালে জন একজনকে মেরে বেহুশ করে এবং অন্যজনকে ধরে নেন্সি কোথায় আছে সেটা জানতে চায়। এরপর জন সেই লোকদের বন্দুক ও গাড়ি নিয়ে চলে যায় ওই লোকেশনে, যেখানে বাইরের মানুষের পুরোপুরি প্রবেশ নিষিদ্ধ ছিল। আসলে নেন্সিকে রোয়াক তার বাবার ফার্ম হাউসে নিয়ে গিয়েছিল এবং সেখানে পুলিশ সবসময় গার্ড দিত। তাই জন তার গাড়িটাকে সেখানে রেখে জঙ্গল দিয়ে লুকিয়ে লুকিয়ে রোয়াকের আস্তানায় যেতে থাকে। কিন্তু যাওয়ার সময় জনের হার্টে অনেক বছর পর আবারও পেইন হতে থাকে এবং এবার তার মুখ থেকে অনেক ব্লাড বের হওয়া শুরু হয়। এই সব কাণ্ড দেখে জন বুঝতে পারে যে তার হাতে আর বেশি সময় নেই এবং সে নিজেকে সামলে আবারও সামনের দিকে যায় নেন্সিকে বাঁচানোর জন্য। একে একে জন যখন সব পুলিশকে মেরে রোয়াকের আস্তানায় যেতে থাকে, ঠিক তখনই আমরা কেভিন নামের এক ছেলেকে নীরবে বই পড়তে দেখতে পাই। এরপর জন একটা ঘর থেকে চাবুকের শব্দ শুনতে পেলে সে বুঝতে পারে যে নেন্সি হয়তো সেখানেই আছে। অন্যদিকে আমরা রোয়াককে দেখতে পাই যে সেই ঘরের মধ্যে নেন্সিকে চাবুক দিয়ে অনেক মারছিল। তখন রোয়াক নেন্সির সাথে অনেক মজা নিতে থাকে এক বাবার বয়সী লোককে কিস করার জন্য। এটা শুনে নেন্সি হেসে বলে যে জন আমাকে তোমার ব্যাপারে ঠিকই বলেছিল, তোমার জিনিস ছোট বলেই তুমি ছোট মেয়েদের রেপ করতে এবং বড় মেয়েদের স্যাটিসফাইড করার ক্ষমতা তোমার মধ্যে ছিল না। এই সব কথা শুনে রোয়াক অনেক ক্ষেপে যায় এবং একটা চাকু নিয়ে নেন্সিকে মারতেই যাবে, ঠিক তখনই রোয়াক গুলির শব্দ শুনতে পায়, যা মূলত জন উপর থেকে করেছিল। এবার রোয়াক নিচে তাকাতেই জনকে দেখতে পায় যে জন দুজন গার্ডকে গুলি করে নিমেষে শেষ করে দিয়েছে। এবার সে গুলি করে জনের হাতে লাগায়, কিন্তু তার তেমন কিছুই হয় না। এরপর জন সেই ঘরের মধ্যে প্রবেশ করলে রোয়াক ন্যান্সির গলায় ছুরি ঠেকিয়ে নিচে নামতে থাকে এবং বলে তুমি অনেক আহত হওয়ায় কিছুক্ষণের মধ্যে হয়তো বেহুশ হয়ে পড়বে, তাই ভালো হবে তুমি তোমার গান নিচে ফেলে দাও, নাহলে আমি ন্যান্সিকে মেরে ফেলবো। তখন জন তার গানটা নিচে ফেলে দেয় এবং বেহুশ হয়ে যায়। এবার রোয়াক নেন্সিকে ছেড়ে জনকে আসে মারার জন্য, তবে যেই না সে কাছে পৌঁছায় অমনি জন রোয়াককে ছুরি মেরে আহত করে দেয় এবং এরপর সে রোয়াকের মাথায় প্রচন্ড লেভেলের ঘুষি মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত রোয়াকের মাথা ছাতু হয়ে যায়। এরপর নেন্সি আহত জনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু বাইরে গেলে জন নেন্সির সাথে যেতে মানা করে দেয়।
জন বলে, আমি যদি তোমার সাথে থাকি তাহলে রোয়াকের বাবা কোনো না কোনোভাবে আমাদের খুঁজে বের করবে, তাই সবচেয়ে ভালো হবে তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাও এবং নতুন করে জীবন গঠন করো। ন্যান্সি এখানে জনকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু জন ন্যান্সিকে বোঝায় এবং একটা কিসের মাধ্যমে তারা তাদেরকে শেষ বিদায় জানায়। এরপর ন্যান্সি সেখান থেকে চলে গেলে জন বুঝতে পারে যে সে যতদিন বেঁচে থাকবে ততদিন রোয়াকের বাবা তাদের দুজনকে মারার জন্য পাগল হয়ে থাকবে, তাই আমি যদি মারা যাই তাহলে জনের বাবা চাইলেও আর কিছুই করতে পারবে না। এই কথা ভেবে জন এবার তার নিজের মাথায় গুলি করে নিজেকে শেষ করে দেয়। ঠিক এই সিনের মধ্যে দিয়েই শেষ হয় এই মুভিটার প্রথম কাহিনী। এবার দ্বিতীয় কাহিনীটার নাম হচ্ছে দ্য কাস্টমার ইজ অলওয়েজ রাইট, যেখানে আমরা টিনা নামের একজন মেয়েকে দেখতে পাই যার সাথে দেখা করতে এসেছে সাগর নামের একজন ছেলে। টিনার সৌন্দর্য নিয়ে সাগরের অনেক সুনাম করতে থাকে এবং বলে, তোমার চোখ যেন বলছে তুমি কারো কাছ থেকে পালিয়ে এসেছো আর এখানে তুমি পালিয়ে এসে অনেক খুশি আছো। এগুলো শুনে টিনা ধীরে ধীরে সাগরের উপরে আকৃষ্ট হতে থাকে এবং তারা একে অপরকে কিস করতে শুরু করে। ঠিক তখনই সে টিনাকে মাথায় গুলি করে মেরে ফেলে এবং বলে, তোমার পালানোর আসল কারণটা আমি এখনো জানি না, তবে কাল আমি সকল সত্যটা জেনে যাব। আর এখানে দ্বিতীয় কাহিনীটাও শেষ হয়ে যায়। এবার তৃতীয় কাহিনীটার নাম হচ্ছে দ্য হার্ড গুড বাই, যেখানে আমরা মার্ক নামের একজন গ্যাংস্টারকে গোল্ডি নামের এক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে দেখি। এই গোল্ডিকে কিন্তু আমরা প্রথম কাহিনীতে বারের মধ্যে ন্যান্সির সাথে ড্যান্স করতে দেখেছিলাম। মার্কের চেহারা অনেক কুৎসিত হওয়ায় আজ পর্যন্ত কোনো মেয়ে মার্ককে সত্যিকার অর্থে ভালোবাসেনি এবং এবারই প্রথম কোনো মেয়ে মার্ককে সত্যিকার ভাবে ভালোবেসেছে। তো মার্ক ও গোল্ডি যখন ঘুমাচ্ছিল তখন একজন ছেলে তাদের রুমে আসে, যাকে আমরা প্রথম কাহিনীতে রোয়ার্কের ফার্ম হাউসে বই পড়তে দেখেছিলাম। 3 ঘন্টা পর মার্ক যখন ঘুম থেকে ওঠে তখন সে গোল্ডিকে মৃত অবস্থায় দেখতে পায় এবং বুঝতে পারে না যে গোল্ডিকে কেন বা কারা হত্যা করেছে। তখন মার্ক পুলিশ আসার শব্দ পেলে সে বুঝতে পারে কেউ তাকে ফাঁসানোর জন্য এগুলো আগে থেকে প্রি প্ল্যান করে রেখেছে, যার কারণে সে এবার রেডি হয়ে যায় পুলিশের সাথে ফাইট করার জন্য। সে তার কাপড় চুপড় পরে গোল্ডিকে কথা দেয় তার মৃত্যুর বদলা সে নিয়েই ছাড়বে এবং এরপর সে দরজা ভেঙে খুব চালাকির সাথে বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে নেমে আসে। এবার নিচে এসে একটা পুলিশের গাড়ি দেখতে পেলে গাড়ির ভিতরে থাকা পুলিশকে মেরে গাড়িটা নিয়ে এসে সেখান থেকে পালিয়ে যায়। এভাবে পালাতে পালাতে মার্ক গিয়ে পৌঁছায় সিন সিটিতে এবং নিজের চিকিৎসার জন্য সে তার ক্লোজ ফ্রেন্ড লুসিলের বাসায় পৌঁছে। এই লুসিলি কিন্তু প্রথম কাহিনীতে জনকে জেল থেকে ছাড়িয়েছিল। তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা মার্ক লুসিকে খুলে বলে এবং লুসি মার্ককে পুলিশের কাছে স্যারেন্ডার করতে বলে এবং সকল সত্য পুলিশকে বলার অনুরোধ করে। এতে করে সে মার্ককে লিগ্যাল ভাবে সেই ষড়যন্ত্রকারীদের হাত থেকে বাঁচাতে পারে, কিন্তু মার্ক লুসিলের কোনো কথাই শোনে না, কারণ তার মনে চলছিল প্রতিশোধের আগুন। তাই মার্ক দ্রুত সেখান থেকে চলে তার মার বাড়িতে যায় এবং তার সবচেয়ে পছন্দের পিস্তলটা নিয়ে বেরিয়ে পড়ে গোল্ডির হত্যাকারীদেরকে খুঁজতে। এরপর মার্ক সেই শহরের একটা বারে যায় যেখানে সে প্রায় সময় আসতো, কিন্তু একজন গার্ড মার্ককে সে বারে ঢুকতে না দিলে মার্ক সেই গার্ডটাকে মেরে সেখানে ঢুকে পড়ে। আসলে সেই গার্ডটা সেখানে নতুন ছিল, তাই সে মার্ককে চিনতে পারেনি। এছাড়াও সেই বারের মধ্যে আমরা ন্যান্সিকেও ড্যান্স করতে দেখতে পাই। বারের ভিতরে গিয়ে মার্ক একজন লোকের দিকে সিগারেট ছুঁড়ে মারলে সেই লোকটা মার্ককে দেখে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু মার্ক তাকে ধরে এনে অনেক মারতে থাকে এবং গোল্ডির ব্যাপারে জিজ্ঞেস করলে সেই লোকটা কিছুই বলতে পারে না। এরপর মার্ক ন্যান্সির নাচ দেখার জন্য বারের মধ্যে বসলে শেলি নামের একজন ওয়েটার মার্ককে ড্রিঙ্কস দিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমরা একজন লোককে মার্কের দিকে তাকিয়ে কিছু ভাবতে দেখি যে বলছিল, মার্ক যদি আগের যুগে পয়দা হতো তাহলে ওকে অনেক কাজে লাগতো, কারণ ও পুরো পশুদের মতো মানুষ মারে। ঠিক তখনই দুজন লোক মার্কের পিছনে গুলি তাক করে নিজেদেরকে পুলিশের পরিচয় দেয় এবং তাকে গ্রেফতার করতে এসেছে বলে বাইরে নিয়ে যেতে থাকে, কিন্তু মার্ক বুঝতে পারে যে তারা হচ্ছে হিটম্যান, যে এই মুহূর্তে তাকে খতম করতে এসেছে। তাই তাদের হামলা করার আগেই মার্ক তাদের উপর হামলা করে দেয় এবং তাদেরকে মেরে জিজ্ঞেস করে যে কারা তোদেরকে এখানে পাঠিয়েছে। তখন একজন লোক ভয়ে বলে দেয় ট্রিপল এইচ ক্লাবের কোনো এক সদস্য আমাদেরকে হায়ার করেছে। আর এটা শোনার পরেই মার্ক সেই লোকটাকে মেরে ফেলে এবং তার কোটটি পরে বেরিয়ে পড়ে ট্রিপল এইচ ক্লাবের সদস্যদের খুঁজতে। সেই সময় আমরা গোল্ডির মতোই দেখতে একজন মেয়েকে দেখতে পাই যে এই সব ঘটনাগুলো লুকিয়ে লুকিয়ে দেখছিল এবং তার কথা শুনে আমরা বুঝতে পারি যে সে মূলত মার্ককে মারার জন্য তার পিছু করছে। এদিকে মার্ক ট্রিপল এইচ ক্লাবের সদস্যকে একে একে ধরে টর্চার করতে থাকে এবং তাদের বসের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকলেও কেউই তাকে কিছুই বলতে চায় না। তখন মার্ক চলে যায় একটা চার্চের ফাদারের সাথে দেখা করতে, যে কিনা সেও ছিল একজন ট্রিপল এইচ ক্লাবের সদস্য।
এবার মার্ক তাকে তার বসের কথা জিজ্ঞেস করলে ফাদার জানায়, আমার শহরের সবচেয়ে বড় নেতার একজন ভাই আছে যার নাম হচ্ছে কেভিন। কেভিনের ভাইয়ের একটা ফার্ম হাউস আছে এবং সেখানে গেলেই তুমি একমাত্র জানতে পারবে যে আসল লিডার কে। এরপর মার্ক সে ফাদারকে মেরে ফেলে এবং তার গাড়ি চাবি নিয়ে চার্চ থেকে বেরিয়ে পড়লে মার্কের দিকে একটা গাড়ি আসতে দেখা যায়। এই গাড়িতে থাকা লোকটি মার্ককে মারার জন্য বন্দুক তাক করলে সে ওই গাড়ির মধ্যেই গোল্ডির মতন একজন মেয়েকে দেখে পুরো শক খায়, যার কারণে সেই মেয়েটি এবার তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় এবং আরো দুবার মার্ককে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে মার্ক কিছুই বুঝে উঠতে পারছিল না যে গোল্ডের মতন দেখতে সেই মেয়েটা কোথা থেকে আসলো। এরপর মার্ক কিছু মেডিসিন নিয়ে চলে যায় সে ফার্ম হাউসের দিকে এবং সেখানে পৌঁছালে মার্ক একটা কুকুর দেখতে পায়। সেই কুকুরটি মার্কের উপরে হামলা করে দিলে এক ঘুষি দিয়ে মার্ক সেই কুকুরটাকে উপরে পাঠিয়ে দেয়। তখনই কেভিন সেখানে চলে আসে, যার হাতের নখগুলো ছিল অনেক বড় এবং ধারালো। কেভিন পিছন থেকে এসে মার্কের উপর হামলা করে দেয় এবং তার ধারালো নখ এবং স্পিডের কারণে মার্ক কেভিনের সাথে পেরে ওঠে না। মার্ক অনেক আহত হয়ে গেলে কেভিন একটা হাতুড়ি দিয়ে মার্ককে মেরে বেহুশ করে দেয়। এবার হুশ আসার পর মার্ক নিজেকে একটা ছোট্ট রুমের মধ্যে দেখতে পায় যেখানে অনেকগুলো মেয়ের কাটা মাথা ঝুলানো ছিল। সেখানে মার্ক লুসিলকেও দেখতে পায়, যাকে কেভিন কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছিল। এরপর লুসিল এখানে ভয়ে ভয়ে বলে যে সেই লোকটি আমার হাত কেটে আমার সামনেই খেয়ে ফেলেছে, তার মানে এই লোকটা একটা আস্ত মানুষ খেকো। এই সব শুনে মার্ক বুঝতে পারে যে কেভিনই গোল্ডিকে হত্যা করেছে, তাই সে ওই রুমে থাকা একটা জানালা ভাঙার চেষ্টা করতে থাকে। তখন লুসিল বলে, আমি গোল্ডির ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে সে একটা প্রস্টিটিউট ছিল যে অনেক অনেক বড় বড় লোকদের সাথে উঠা বসা করত। এই কথা শুনে মার্ক পুরো শক হয়ে যায়। ঠিক তখনই মার্ক জানলার বাইরে একটা গাড়িতে দেখতে পায় যেটাতে করে কেভিন সেখান থেকে কোথাও চলে যাচ্ছিল। তাই মার্ক তার গার্লফ্রেন্ডের খুনিকে সেখানে যেতে দেখে রেগে সেই জানলাটা ভেঙে ফেলে। এরপর তারা সেই জানলা দিয়ে বেরিয়ে সেখান থেকে পালাতে থাকে। আর ওখানে ইতিমধ্যে অনেক পুলিশ চলে আসলে তাদের দিকে মার্ক বন্দুক তাক করলে লুসিল মার্ককে মেরে বেহুশ করে দেয়। যেহেতু লুসিল একজন উকিল ছিল তাই সে ভেবেছিল পুলিশরা হয়তো মার্ককে ধরতে এখানে এসেছে, কিন্তু সে জানতো না যে পুলিশরা তাদের দুজনকে হত্যা করার জন্যই এখানে এসেছে। তাই লুসিল যখন সারেন্ডার করার জন্য পুলিশের দিকে যায় তখন পুলিশরা তাকে গুলি করে মেরে ফেলে। আসলে কেভিনের ভাই মানে রোয়াকের বাবা তার পাওয়ারের মাধ্যমে সেই পুলিশদের আগে থেকে কিনে রেখেছিল। এবার হুশ আসার পর মার্ক লুসিলকে মরে থাকতে দেখে পুরোই খেপে যায় এবং একে একে সকল পুলিশকে সে মেরে ফেলে। এখানে মার্ক জানতে পারে যে কেভিনকে দিয়ে গোল্ডিকে মারার আদেশ মূলত প্যাট্রিক নামের এক পুরোহিত দিয়েছিল, যে মূলত রোয়াকের সাথে কাজ করত এবং তারা দুজনে মিলে এই শহরটাকে পুরো বরবাদ করে দিচ্ছে। এছাড়া জন এখন জেনে গেছে যে গোল্ডি একজন প্রস্টিটিউট ছিল, কিন্তু সে এই ব্যাপারটা বুঝছিল না যে গোল্ডির মতো দেখতে সেই মেয়েটা আসলেই কে। তাই সে নকল গোল্ডির ব্যাপারে খোঁজ নিতে চলে যায় শহরের একটা পতিতালয় এবং সেখানের মেয়েদেরকে গোল্ডির ব্যাপারে সে জিজ্ঞেস করতে থাকে। ঠিক তখনই সেখানে নকল গোল্ডি চলে আসে এবং মার্ককে গুলি করে বেহুশ করে দেয়। এবার হুশ আসার পর মার্ক নিজেকে একটা বদ্ধ রুমে খুঁজে পায় যেখানে আমরা বেশ কিছু প্রস্টিটিউটকে দাঁড়িয়ে থাকতে দেখি। সেখানে আমাদের প্রস্টিটিউটদের লিডার গেইল ও বেকি নামের একজন মেয়ের সাথে পরিচয় করে দেওয়া হয়, যারা মূলত মার্ককে দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল, কারণ মার্কের শরীরে এতগুলো গুলি লাগার পর সে এখনো দিব্যি সুস্থ আছে। তখন নকল গোল্ডি নিজেকে গোল্ডির যমজ বোন বলে পরিচয় দেয়, যার নাম ছিল ওয়েল্ডি, এবং সে মার্ককে অনেক মারতে থাকে তার বোনকে হত্যা করার জন্য। তখন মার্ক সবকিছু খুলে বলে এবং ওয়েল্ডি বলে যে আমি জেনে গেছি কে তোমার বোনকে হত্যা করেছে। এখন তুমি যদি তোমার বোনের হত্যার প্রতিশোধ নিতে চাও তাহলে আমাকে তোমার বিশ্বাস করতে হবে। এই সব কথা শুনে ওয়েল্ডি মার্ককে ছেড়ে দেয় এবং সেও মার্কের সাথে বেরিয়ে পড়ে কেভিনের ঘরের উদ্দেশ্যে। যাওয়ার আগে মার্ক একটা শপে গিয়ে বেশ কিছু জিনিসপত্র কেনে এবং কেভিনের ঘরের কাছাকাছি আসলে সে ওয়েল্ডিকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ এখানে থাকলে তার জীবনের অনেক ক্ষতি হতে পারে। তখন ওয়েল্ডি তার বোনের কিলারকে অনেক কষ্ট দিয়ে মারতে বলে সেখান থেকে চলে যায় এবং মার্ক সে সব থেকে কিনে আনা জিনিসপত্র দিয়ে পুরো জঙ্গলে ট্র্যাপ বসাতে থাকে। এরপর সে একটা কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয় এবং কেভিনের ঘরটা ব্লাস্ট করে ফেলে, কিন্তু আগুন লাগার আগেই কেভিন সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এরপর কেভিন মার্কের উপরে একের পর এক হামলা করতে থাকে, কিন্তু এবারও মার্ক কেভিনের সাথে পেরে উঠছিল না। ঠিক তখনই মার্ক চালাকি করে একটা হ্যান্ডক্যাফ কেভিনের হাতে পরিয়ে দেয় যাতে সে এখান থেকে পালাতে না পারে। এরপর সে কেভিনকে এক ঘুষি মেরে বেহুশ করে ফেলে। ঠিক তখনই ওয়েল্ডি সেখানে এসে কেভিনকে মারার জন্য গুলি তাক করলে মার্ক ওয়েল্ডিকে এমনটা করতে থামিয়ে দেয়, কিন্তু ওয়েল্ডি যখন কোনো কথা শোনে না তখন মার্ক বাধ্য হয়ে ওয়েল্ডিকে থাপ্পড় মেরে বেহুশ করে ফেলে। আসলে মার্ক চাইলেই কেভিনকে সেখান
সেখানে মেরে ফেলতে পারত, কিন্তু সে কেভিনকে অনেক যন্ত্রণাদায়ক মৃত্যু দিতে চাইছিল, তাই সে তখন ওয়েলডিকে এমনটা করে আটকিয়েছিল। যাই হোক, এরপর মার্ক ওয়েলডিকে তার গাড়িতে রাখার পর কেভিনের হাত পা কেটে দেয় এবং একটা কুকুরকে কেভিনের মাংস খেতে ছেড়ে দেয়। কিন্তু কেভিনকে তখন হাসতে দেখে মার্ক এবার কেভিনের মাথাটাই কেটে ফেলে। এরপর সে ওয়েলডিকে নিয়ে যায় ন্যান্সির বাসায় এবং ওয়েলডি খেয়াল রাখার দায়িত্ব ন্যান্সিকে দিয়ে সে এবার চলে যায় প্যাট্রিককে মারতে। আসলে ন্যান্সিকে একবার বারের মধ্যে কিছু লোক বিরক্ত করেছিল, যাদের থেকে মার্কই মূলত তাকে বাঁচিয়েছিল। এরপর থেকে তাদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। মার্ক সেই পুরোহিতের চার্চে গিয়ে নীরবে সকল পুলিশকে মারতে থেকে প্যাট্রিকের রুমে পৌঁছালে সে কেভিনের কাঁচাওয়ালা মাথা দেখে পুরোই শক খেয়ে যায়। এরপর সে জানায় প্রস্টিটিউটদের কেভিন ময়লা বা আবর্জনা মনে করত, তাই সে প্রস্টিটিউটদের হত্যা করে শহরের সকল আবর্জনা দূর করে দিত। এছাড়া কেভিন সে মেয়েদের মাংসের পাশাপাশি তাদের আত্মাও খেয়ে ফেলতো এবং এগুলো করতে ওর অনেক ভালো লাগতো। এসব কথা শুনে গোল্ডির কথা মার্কের মনে পড়তে থাকে এবং সে রাগে চোটে এবার প্যাট্রিককেও মেরে ফেলে। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে এবং মার্কের উপরে অনেকগুলো গুলি চালায়। এরপর মার্ককে চিকিৎসা করে সুস্থ করা হয় এবং জনের মতন কেভিনের সকল অপরাধের দায়ভার মার্কের উপরে চাপিয়ে দেওয়া হয়। এখন তারা মার্ককে টর্চার করতে থাকে কেভিনের সকল অপরাধ কবুল করে নেওয়ার জন্য, কিন্তু মার্ক কোনো কথাই শোনে না। তখন পুলিশরা তাকে মেরে ফেলার হুমকি দিলে মার্ক এবার রাজি হয়ে যায় সেই সকল দোষ নিজের উপর নেওয়ার জন্য। ফলে এই সব অপরাধ দেখে কোর্ট মার্ককে মৃত্যুদণ্ড দেয়। তবে মৃত্যুর আগে মার্কের সাথে জেলে দেখা করতে আসে ওয়েলডি। এই সময় মার্ক তাকে জিজ্ঞেস করে যে আমি কি তোমাকে গোল্ডি বলতে পারি? জবাবে ওয়েলডি হা বলে এবং কিছু সময় তারা একসাথে কাটায়। এর পরের দিন মার্কের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য একটা ইলেকট্রিক চেয়ারে বসানো হয়। এই ইলেকট্রিক চেয়ারে বসিয়ে তাকে হাই ভোল্টেজ শক দিয়ে মৃত্যুর চেষ্টা করা হয়, কিন্তু দেখা যায় যে একবারের শকেও মার্কের কিছুই হয়নি। মানে বুঝতেই পারছো এই মার্কের শরীর মানুষ না, যেন পশুর মতো। এরপর আরো দুবার শক দেওয়া হলেও মার্ক যেন কই মাছের প্রাণের মতন বেঁচে থাকে। তবে ফাইনালি শেষ শকটা দেওয়া হলে মার্ক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তবে এই নিঃশ্বাস ত্যাগ করার সময় সে গোল্ডিকে মনে মনে ত্যাগ করে ফেলে। আর এখানেই তৃতীয় কাহিনীটাও শেষ হয়। এবার শুরু হয় চতুর্থ কাহিনী, যার নাম হচ্ছে দ্য বিগ ফ্যাট কিল। এখানে আমরা তৃতীয় কাহিনীর শেলি নামের সেই ওয়েটারটাকে দেখতে পাই যে তার রুম বন্ধ করে তার বয়ফ্রেন্ড জ্যাকের সাথে ঝগড়া করছিল। আসলে জ্যাক সেখানে তার বন্ধু বান্ধব নিয়ে মাতাল অবস্থায় এসেছিল এবং মানুষ হিসেবে সে একদমই ভালো না। এছাড়া জ্যাক প্রায় শেলিকে মারধর করত, যার কারণে শেলি এখন জ্যাকের কাছ থেকে দূরে থাকতে চাইতো। ঠিক তখনই আমরা শেলির ঘরে ম্যাকার্থি নামের একজন লোককে দেখতে পাই, যাকে আমরা বারের মধ্যে মার্কের ব্যাপারে কিছু ভাবতে দেখেছিলাম। সেখানে জ্যাক বারবার শেলির দরজাটাকে খুলতে বললে ম্যাকার্থি শেলিকে দরজা খুলে দিতে বলে, যাতে সে জ্যাক এবং তার বন্ধুদের মেরে শিক্ষা দিতে পারে। কিন্তু শেলি তাকে এমনটা করতে বারণ করে এবং তাকে ওয়াশরুমের ভিতরে গিয়ে লুকিয়ে থাকতে বলে। তখন জ্যাক বুঝতে পারে যে ভিতরে কেউ রয়েছে, তাই শেলিকে দরজা ভাঙার হুমকি দিলে বাধ্য হয়ে শেলি তার ঘরের দরজাটি খুলে দেয়। জ্যাক এরপর তার বন্ধুদের নিয়ে ভিতরে ঢোকে এবং শেলিকে মারতে মারতে সেই লোকটার ব্যাপারে জিজ্ঞেস করলে শেলি জানায়, আমার নতুন বয়ফ্রেন্ড হচ্ছে একজন হিরো, যে কাপুরুষের মতন কোনো মেয়েদের গায়ে হাত তোলে না। তোর যদি সাহস থাকে তাহলে আমার বয়ফ্রেন্ডের সাথে লড়াই করে দেখ, আর তখনই বুঝবি যে আসল পুরুষকে। এটা শুনে জ্যাক হাসতে থাকে এবং ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে চাইলে পিছন থেকে ম্যাকার্থি এসে জ্যাকের উপরে হামলা করে দেয়। এরপর তাকে কমোডের মধ্যে চুবিয়ে থ্রেট দেয় যে শেলির থেকে দূরে থাকতে, না হলে পরের বার সে আসবে তাকে পুরো শেষ করে দিতে। তখন জ্যাক কমোডের থেকে তার মাথা বের করলে সেখানে সে কাউকেই দেখতে পায় না, যার কারণে জ্যাক তার বন্ধুদের নিয়ে রাগে সেখান থেকে চলে যায়। এবার তখনই শেলি জানালা দিয়ে বাইরে তাকালে সেখানে সে ম্যাকার্থিকে দেখতে পায় এবং তাকে বাঁচানোর জন্য সে ধন্যবাদ জানায়। কিন্তু সে ম্যাকার্থিকে জ্যাকের কাছ থেকে দূরে থাকতে বলে, কেননা সে তাকে এই কাজের জন্য খুব সহজেই ছাড়বে না। এটা শুনে ম্যাকার্থি ডিসাইড করে যে জ্যাককে শাস্তি দেওয়ার, কারণ সে এই ধরনের কাজ অন্য মেয়েদের সাথেও করতে পারে। শেলি তখন ম্যাকার্থিকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো কথাই শোনে না এবং জানলা থেকে লাফ দিয়ে নিচে নেমে আসে। এরপর সে তার গাড়িটি দ্রুত চালাতে থাকে জ্যাকের গাড়ি পিছু করার জন্য, কিন্তু তখনই সে একটা পুলিশের গাড়ির পিছন থেকে আসতে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং পুলিশের গাড়িটা তার পিছু করছে এটা ভাবতে থাকে। কিন্তু একটু পর ম্যাকার্থি বুঝতে পারে যে পুলিশ আসলে জ্যাকেরই পিছু করছে, আর সেই
পুলিশ থেকে বাঁচতে জ্যাক চলে যায় ওল্ড টাউনে, যেখানে পুলিশের ঢোকা বারণ ছিল কারণ পুরো এলাকাটা প্রস্টিটিউটরা কন্ট্রোল করত। তো ওল্ড টাউনের ভিতর দিয়ে গাড়ি চালানোর সময় জ্যাকরা বেকি নামে সেই মেয়েটাকে দেখতে পায় যাকে আমরা তৃতীয় কাহিনীতে দেখেছিলাম, এবং বেকিকে জ্যাকেরা গাড়িতে উঠাতে বলে, কিন্তু বেকি তাকে মানা করে দেয় এবং সে কোনো গ্রুপের সাথে শারীরিক সম্পর্ক করবে না বলে জানিয়ে দেয়। তখনই আমরা ম্যাকার্থিকে তাদের উপরে নজর রাখতে দেখি, যে তাদের বন্দুক বের করে জ্যাকের উপরে হামলা করতেই যাবে, তখনই সেখানে প্রস্টিটিউটদের লিডার গেল এসে ম্যাকার্থির উপরে বন্দুক তাক করে। এরপর তাকে জ্যাকের উপরে এত দ্রুত হামলা করতে বারণ করে দেয়। আসলে ম্যাকার্থির পাশাপাশি গেলেও জ্যাকের উপরে নজর রাখছিল, এবং গেল মূলত ম্যাকার্থির এক্স ছিল। তখন গেল তার সবচেয়ে ভালো ফাইটার মিহিওকে দায়িত্ব দেয় বেকির উপরে নজর রাখতে, এবং যখন জ্যাক বন্দুক তাক করে জোর করতে থাকে বেকিকে গাড়িতে উঠতে, তখনই মিহো সেখানে এসে নিমিষে জ্যাকের হাত কেটে ফেলে। এছাড়াও তার সকল বন্ধুদের তারা একে একে উপরে পাঠিয়ে দেয়। সেই সুযোগে জ্যাক তার বন্দুকটি আবারও নিয়ে নেয় এবং মিহোর উপরে বন্দুক তাক করলে ম্যাকার্থি সেখানে চলে আসে এবং জ্যাককে নানা কথা বলে উস্কানি করতে থাকে। সেই সুযোগে মিহো একটা লোহা মেরে জ্যাকের বন্দুক জ্যাম করে দেয়, যা জ্যাক তখন লক্ষ্য করেনি, এবং যখন সে রেগে ম্যাকার্থির উপরে গুলি চালায় তখন বন্দুকটি ব্যাকফায়ার হয়ে উল্টোই জ্যাকের মাথায় ঢুকে যায়। আর এই কাণ্ডের পর জ্যাক সেখানেই মৃত্যুবরণ করে। এরপর গেলের প্রস্টিটিউটরা জ্যাকের বন্ধুদের কাছে থাকা সকল মাল সামান লুট করতে থাকে, এবং ম্যাকার্থি জ্যাকের বডি চেক করলে একটা পুলিশের ব্যাজ পায়। আর এই পুলিশের ব্যাচ দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে ওঠে। আসলে জ্যাক একজন আন্ডারকভার পুলিশ অফিসার ছিল, এবং গেলদের সাথে পুলিশদের একটা চুক্তি হয়েছিল যেখানে তারা পুলিশের রাস্তায় আসবে না এবং পুলিশরাও তাদের রাস্তায় আসবে না। কিন্তু এখন তারা জ্যাককে মেরে তাদের চুক্তি ভেঙে ফেলেছে, এবং পুলিশরা যখন এই বিষয়ে জানতে পারবে তারা অবশ্যই আমাদের সাথে বদলা নিতে আসবে। তখন গেল লড়াই করার জন্য প্রস্তুতি নিতে থাকে, কিন্তু সকল প্রস্টিটিউটরা অনেক ভয় পেয়েছিল। তখনই ম্যাকার্থি বলে, আমি কাউকেই কিছু হতে দেব না, ওদের সবার ডেড বডি আমি বাইরে গিয়ে গায়েব করে দেব, এবং পুলিশরা জানতেও পারবে না যে তাদের কেউ এখানে এসে মারা গেছে। আর কোনো উপায় না পেয়ে তারা সবাই রাজি হয়ে যায় এই প্ল্যানে, এবং তারা ম্যাকার্থিকে সাহায্যের জন্য একটা গাড়ির মধ্যে সেই লাশগুলো ওঠাতে শুরু করে। মিহো সেই লাশগুলোকে ছোট ছোট টুকরোয় কেটে গাড়ির ডিকির মধ্যে রাখতে শুরু করে, এবং জ্যাকের লাশটা শুধু তার পাশে রেখে দেয়। কিন্তু যাওয়ার সময় একজন পুলিশ তাদের গাড়ি আটকালে ম্যাকার্থি জানায় তার মালিক অনেক ড্রিঙ্কস করেছে এবং তাকে সে লিফট দিচ্ছে। এই কথা বলে সে কোনো রকম সেখান থেকে বেরিয়ে আসে। এরপর ম্যাকার্থি গাড়িটাকে ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলতেই যাবে, ঠিক তখনই কিছু গুন্ডা এসে তার উপরে গুলি চালালে ম্যাকার্থি সেখানে লুটিয়ে পড়ে। অন্যদিকে আমরা গেলকে ফাইট করার জন্য প্রস্তুতি নিতে দেখি, যেখানে মাইকেল নামক এক গুন্ডা পিছন থেকে এসে গেলের উপরে আক্রমণ করে দেয়। আসলে মাইকেল আগে ওই ওল্ড সিটিটা রাজত্ব করত, কিন্তু গেলের জন্য তার রাজত্ব এই শহর থেকে কমে গেছে। এখানে মাইকেল জানায়, আমি ইতিমধ্যে ম্যাকার্থিকে মারার জন্য কিছু লোক পাঠিয়েছি, তারা হয়তো এতক্ষণে ম্যাকার্থিকে মেরেও ফেলেছে, এবং জ্যাকের ব্যাপারে সকল তথ্য আমি পুলিশকে দিয়ে দেব, ফলে এই শহরে আমার আবার রাজত্ব চলবে। এই সব শুনে গেল জানায় যে এতটাও সহজ হবে না আমার থেকে রাজত্ব কেড়ে নিতে, আর ম্যাকার্থিকে আমি ভালো করেই চিনি, সে কোনো না কোনো পথ অবশ্যই বের করে নেবে। ঠিক তখনই আমরা সেই গুন্ডাদের ম্যাকার্থির বডি চেক করতে দেখি, যারা সেখানে জ্যাকের পুলিশ ব্যাচ দেখতে পায় যার মধ্যে অনেকগুলো গুলি লেগেছিল। এছাড়াও তারা বুঝে ফেলে যে ম্যাকার্থি এখনো বেঁচে রয়েছে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। ম্যাকার্থি এসে একে একে সবাইকে গুলি করে উপরে পাঠাতে থাকে। ঠিক তখনই একটা গ্রেনেড ম্যাকার্থির সামনে এসে পড়ে এবং বোমা ফাটার সাথে সাথে গাড়ি সহ ম্যাকার্থি একটা নালার মধ্যে পড়ে যায় এবং সে বেহুশ হয়ে পড়ে। এরপর হুশ আসার পর ম্যাকার্থি লক্ষ্য করে যে কিছু লোক জ্যাকের মাথা কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা তখন ম্যাকার্থিকে খেয়াল করে না। ম্যাকার্থি তখন সে নালার মধ্যে ডুবে যেতে থাকলে মিহো সেখানে চলে আসে এবং ম্যাকার্থিকে নালা থেকে বের করে আনে। সেখানে ম্যাকার্থি জ্যাকের মাথা অন্য কেউ নিয়ে গেছে বললে মিহো বলে গিলকেও মাইকেল কিডন্যাপ করেছে এবং তারা মনে হয় মাইকেলেরই লোক হবে। তাই তারা প্রথমে একটা গাড়ি নিয়ে চলে যায় জ্যাকের মাথা সংগ্রহ করতে, এবং সেই গুন্ডাদের মিহো অনেক চালাকির সাথে মেরে জ্যাকের মাথা তাদের থেকে নিয়ে নেয়। অন্যদিকে আমরা গেলকে দেখতে পাই, যার কাছে বেকি এসে বলে তোমাকে ধরার পিছনে আমারই হাত রয়েছে এবং আমি মাইকেলকে জ্যাকের ব্যাপারে সব বলেছিলাম।
আসলে বেকি গেলদের ধোঁকা দিয়েছিল মূলত তাকে ও তার মাকে এই শহর থেকে বের করে দেওয়ার জন্য। এই কাজের জন্য বেকির অনেক টাকার প্রয়োজন ছিল, আর এর জন্য মূলত সে বাধ্য হয়ে গেলদের ধোঁকা দিয়েছে। কিন্তু বেকির উপরে গেল অনেক রেগেছিল এবং সে বেকির কানে কামড় দিয়ে তার কান পুরোই ছিঁড়ে ফেলে। এটা দেখে মাইকেল প্রচন্ড রেগে যায় এবং গেলকে মারার জন্য একটা গুন্ডা পাঠালে সে গুন্ডার উপরে মিহো একটা তীর মারে, যার মধ্যে একটা চিঠি লাগানো ছিল। এই চিঠিতে মাইকেলকে জ্যাকের মাথার বদলে গেলকে তাদের কাছে হস্তান্তর করার কথা হয়েছিল। এই চুক্তিতে মাইকেল এবার রাজি হয়ে যায় এবং কথা মতন গেলকে ম্যাকার্থিদের কাছে হস্তান্তর করা হয়, আর তাদের চুক্তি অনুসারে মাইকেলরাও জ্যাকের মাথাটা দিয়ে দেয়। ঠিক তখনই মাইকেল লক্ষ্য করে যে জ্যাকের মাথার ভিতরে বোমা লাগানো রয়েছে এবং ম্যাকার্থি বোমের সুইচ টিপ দিলেই সেই মাথা সহ মাইকেল অনেক দূরে গিয়ে পড়ে। তখন মাইকেল তার লোকদেরকে ম্যাকার্থির উপরে গুলি চালাতে বললে তার লোকেরা লক্ষ্য করে যে তাদেরকে গেলের মেয়েরা চারিদিক থেকে ঘিরে রেখেছে এবং মাইকেল সহ তাদের উপরে সেই প্রস্টিটিউটরা গুলি চালিয়ে পুরোই ঝাঁঝরা করে দেয়। ঠিক এমনই এক ইন্টেন্স মুহূর্ত দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়। জানি এই মুভিটা অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, কিন্তু এই মুভিটা থ্রিলার জনারের ভিতরে অনেকের কাছেই পছন্দের। এছাড়াও ঠিক সেই সময়ের এরকম ডার্ক সিনেম্যাটিক মুভি খুব কমই ছিল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।